নমস্কার। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সব অন্ধকার যেখানে শেষ হয় সেখানে আসে আলোর ঝর্ণাধারা। বাংলা সাহিত্যের মধ্যযুগীয় অন্ধকারের শেষে তিনি নিয়ে এসেছিলেন তেমনই আলোক। আমাদের দুর্ভাগ্য যে আমরা তাকে মনে রাখতে পারিনি। তার মৃত্যুর সাথেই শেষ হয় বাংলা সাহিত্যের মধ্যযুগের। কিন্তু সেই সংক্ষিপ্ত জীবনকালে তিনি দিয়ে গিয়েছেন আমাদের একে একে অন্নদামঙ্গল কাব্য, বিদ্যাসুন্দর, সত্যপীরের পাঁচালী। সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্য, আলোকিত হয়েছি জ্ঞানের আলোকে বাঙালি জাতি। আমরা সমৃদ্ধ হয়েছি, ঋদ্ধ হয়েছি বারে বারে। লক্ষ মানুষের মনের কথা যেখানে ভাষা পায়, যেখানে অন্ধ পায় আলোর হদিশ, যেখানে মুখ হয়ে ওঠে বাংময়, সেখানেই মহৎ সাহিত্যের যথার্থ। কবি ভারতচন্দ্র রায়গুণাকর তিনি বলছেন, প্রণমিয়া পাটনি কহিছে জোড়ো হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তথাস্তু বলিয়া দেবী দিলা বরদান, দুধে ভাতে থাকিবেক তোমার সন্তান। বাঙালির কেন মানুষ জাতির এই যে চিরন্তন সন্তানকে দুধে ভাতে রাখার প্রয়াস, এই যে ইচ্ছে, তা ভাষা পেয়েছিল তার লেখনীতে। ভারতচন্দ্র রায়গুণাকর আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কে জানে আজকের যে পর্ব, আজকের যে রান্না, সেটি যখন তার পরিবারে অন্তর্ভুক্ত হয়েছিল তখনও তার মনে বেজেছিল একই কথা কিনা। কারণ এ রান্নাও যে দুধে ভাতের। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের দর্শকের দরবারে সিরিজে আজকে অন্তিম পর্ব। আজকে কিন্তু সত্যি আমাদের সমৃদ্ধ হবার পালা। কারণ আজকে আমরা আনতে পেরেছি আপনাদের সামনে 400 বছরেরও পুরনো একটি রান্না, কবি ভারতচন্দ্র রায়গুণাকরের পরিবারের দুর্গাপুজোর ভোগ। তার পূজার দুটি বিশেষত্ব ছিল। এক, এই ভোগ যার কখনো কোথাও কেউ দেখতে পায়নি, এবং দ্বিতীয়ত তার পরিবারের পুরুষরা তার বাড়ির দুর্গাপূজা আজও করে আসেন। আজকে সেই দুধে ভাতের কথা যা আগে বলেছি তাই ধ্বনিত হোক আজকের রান্নায়। আজকে শিখব কলার বড়ার পরমান্ন। চলুন শিখি। আমাদের আজকে অতি বড় সৌভাগ্য যে আমরা আমাদের মাঝে পেয়েছি শ্রী ভারতচন্দ্র রায়গুণাকরের উত্তরসূরিকে, অধুনা কলকাতার বেহালা নিবাসী শ্রীমতী অদিতি চট্টোপাধ্যায়। তিনি এনেছেন তার পারিবারিক ভোগের রান্না। তার সাথে আলাপ করব, শিখব রান্না। প্রথমে চলুন জেনে নিই তার থেকে এই পুজোর সম্বন্ধে। অদিতি নমস্কার। নমস্কার। প্রথমে এই পুজোটা সম্বন্ধে জানবো। হ্যাঁ, পুজোটা সম্বন্ধে আগে বলি। আমাদের বাড়ি হচ্ছে, আদি বাড়ি যেটা, সেটা হচ্ছে আরামবাগ মহকুমার খানাকুল থানার অন্তর্গত নন্দনপুর গ্রামে। তো আমরা তো রায়গুণাকর ভারতচন্দ্র রায়ের বংশধর। তো ভারতচন্দ্র রায় অসবর্ণ বিবাহ করার জন্য ওনাকে ত্যায্যপুত্র করা হয়। উনি হাওড়ার পেরো বসন্তপুর বলে একটি জায়গায় উনি সেখানে বসবাস করতেন। ওনারই বংশের একজন রামশরণ রায়, তিনি বর্ধমান রাজার অধীনে কাজ করতেন। তো তার কাজে সন্তুষ্ট হয়ে রাজা এই নন্দনপুরে জমিদারিত্ব দেন। কিন্তু এমন জায়গার জমিদারি যে বছরের বেশ কিছুটা সময় বন্যায় বৃষ্টিতে ডুবে থাকে আর কি। তো যাই হোক, সেইখানে এবং তিনি এই রামশরণ রায় প্রতিষ্ঠা করেন আমাদের এই পারিবারিক পুজোটা। 300-350 বছর হয়ে গেল পুজোর। কিন্তু আমাদের যেহেতু ওই জলা অবস্থা, আর বর্ষার পরেই শরৎকালে পুজো, তো জল নিকাশি ব্যবস্থা তখনকার দিনেও ছিল না। কিন্তু সেইভাবে আমাদের ওই জন্য না, আমাদের কাছাকাছি ওই যা আঞ্চলিক যা জিনিস পাওয়া যায়, ধরুন প্রধানত আমাদের এখনো অবধি যেটা দেয়া হয় কচু শাক আর চিংড়ি মাছ। আচ্ছা, যেটা পাওয়া যাচ্ছে, যেটা ওখানে পাওয়া যাচ্ছে, মাকে সেই দিয়েই নিবেদন করা হয়। এবং আমাদের 3 দিনই শাক্তমতে পুজো হয়, 3 দিনই বলি হয়। এবং সব থেকে মজা, আমাদের বলির মাংসকে বিল্লিপত্র বলে। আচ্ছা, হ্যাঁ।
আর একটা যেটা বিশেষত্ব হচ্ছে আমাদের এই কলার বড়ার পায়েস, যেটা কোথাও হয় না আজ অব্দি, আমি অন্তত কোথাও শুনিনি, বা আমার বাবা কাকাদের মুখেও শুনেছি কোথাও হয় না। আর আমাদের পুজোতে, পারিবারিক পুজো তো, এই পুজোতে বাইরে থেকে কোনো পুরোহিত আসে না। পূজার আসনে আমার দাদু বসেছেন, দাদুর দাদা বসেছেন, তার বাবা বসেছেন, মানে আমাদের বংশের লোকেরাই বসেন পূজার এতে। তো এটাই হচ্ছে আমাদের আর গ্রামের পুজো, যেভাবে গ্রামের ওই একটিই পুজো এখনো। অদিতি, সে অত বছরের পুরনো রান্না আজকে আমরা পাচ্ছি দর্শকের দরবারেতে, আমাদের খুব সৌভাগ্য। রান্নাটা শুরু করব কিভাবে? আগে কলা সঙ্গে আটাটা মেখে নেবো একটু সামান্য নুন দিয়ে। মানে কলার বড়া তৈরি দিয়ে আগে শুরু কলার হবে? বড়া তৈরি করব, তার জন্য কলাটা আটা দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে আগে মেখে নেব। একটি বড় পাত্রে নিয়ে নিন বর্তমান কলা। প্রথমে কলাগুলি ভালো করে মেখে নিন। দাদা কলা তো মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আটা দিয়ে দিচ্ছি। আটাটা কি পরিমাণ বুঝে দিতে হবে, তাই তো? এই পর্যায়ে ততক্ষণ আটা যোগ করতে থাকবেন যতক্ষণ না বুঝবেন যে বড়া আট হবার মতো হয়েছে। দাদা একটা কথা বলি, এই পর্যন্ত তো আটা দেওয়া হয়েছে, এবার না নুন আর গুড় দিতে লাগবে। ওইটা দেবার পরে আবার মাখতে হবে, তখন আমরা বুঝতে পারবো আর কতটা আটা লাগবে। আচ্ছা, তখন দেবো। তাহলে আমি একটু গুড় আর নুন একটু দিয়ে দিই, ঠিক আছে? দাদা এটার মধ্যে না আর গুড় মেশাবো না, এবার আপনি মেখে নিন, তারপর আমি একটুখানি নুন দেবো। দাদা আমার মনে হচ্ছে এটাতে আরেকটু আটা দিতে হবে, তা আমি দিয়ে দিই। আমার মনে হচ্ছে আর আটা লাগবে না। না আর লাগবে না। হ্যাঁ, এটা তো ছোট ছোট করে বড়া হবে, এতে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাতে হয়ে যাবে। এইবার কড়াইতে ঘি গরম করে কলার বড়াগুলি ভেজে তোলার পালা। দাদা কলার বড়া তো ভাজা হয়ে গেছে, এবার একটা নতুন কড়াই বসিয়ে পায়েসের জন্য দুধটা ঘন করতে দেবো। আচ্ছা, এই সময় কিন্তু দুধ ক্রমাগত নাড়িয়ে যাবেন যাতে তলায় না ধরে যায়। দাদা দুধ তো অনেকটা কমে এসেছে, এবার তাহলে চালটা দিই। 1 লিটার দুধে 1 মুঠো চাল, সেই হিসাবে এখানে 2 লিটার মতো দুধ আছে, তাহলে 2 মুঠো চাল দিলে। এইবার ধীরে ধীরে দুধ রং বদলাতে থাকবে, চালও সুসিদ্ধ হবে এবং আমাদের পরমান্ন তৈরি হতে থাকবে। যতক্ষণ এই রান্নাটি হচ্ছে আপনাদেরকে বলি কেমন লাগছে আজকের পর্ব, দর্শকের দরবারে সিরিজের এই অন্তিম পর্ব এবং 300 বছরেরও বেশি পুরনো এই কলার বড়ার পরমান্ন। দয়া করে আমাদেরকে কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো।
যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে কিন্তু বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি মনে করেন এই রান্না বেঁচে থাকবে আমাদের এই অতুল ঐশ্বর্য, তাহলে দয়া করে শেয়ার করুন। এই শেয়ার করাই কিন্তু একমাত্র উপায় যার মাধ্যমে এই সব রান্না ছড়িয়ে পড়বে আরও অনেক মানুষের মধ্যে, বেঁচে থাকবে তাদের রান্নাঘরে। আর যদি আমাদের যোগাযোগ করতে চান, যদি আপনারও হদিশে থাকে এমন সুন্দর রান্না, এমন পুরনো গল্প এবং আপনার পরিবারের কোনো লুকানো ধনরত্ন, তাহলে আমাদেরকে যোগাযোগ করুন 6291834357 এই নম্বরে। আরেকবার বলি, সোমবার থেকে শনিবারের মধ্যে কলকাতার নম্বর 6291834357, সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে যোগাযোগ করুন। আমাদের সাথে ভাগ করে নিন পরিবারের গল্প, ইতিহাস, রান্নার রেসিপি। আমার কিন্তু পায়েস রান্নার শিক্ষা পেয়েছি আমার মায়ের কাছ থেকে। আমার মায়ের হাতের মতো এত সুন্দর সুস্বাদু পায়েস আমি কোথাও কোনোদিনও খাইনি। মা একটা খুব দামি সুন্দর কথা বলে, দেখবি সমুদ্রের পাড়ের কাছে ঢেউয়ের উচ্ছ্বাস বড় বেশি, যত গভীরে যাবি সমুদ্রে ঢেউয়ের চলন অন্যরকম হয়ে যায়, থলথলে হয়ে ওঠে। ঠিক তেমনই দুধ যখন ফোটাবি পায়েসের জন্য, প্রথম দিকে দেখবি টকবগিয়ে ফুটছে, বুঝবি তখন পায়েস হয়নি। শেষের দিকে দেখবি দুধের বলক অন্যরকম হয়ে যাচ্ছে, ভেতর থেকে এক অদ্ভুত থলথলে ভাব আসছে, তখন বুঝবি এই দুধ তৈরি হয়েছে পায়েসের জন্য। আজকে আমরা সেই বলকের জন্য কিন্তু অপেক্ষা করব। দাদা, চাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমি এবার চিনিটা দিয়ে দেবো। দুধ ঘন হয়েছে এবং বলকও একেবারে অন্যরকম আসছে। এইবার এই পরমান্ন শেষ করার পালা। শেষ পর্যায়ে যোগ করব আগে থেকে ভেজে রাখা কলার বড়াগুলি। দাদা, এবার কলার বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিই। কলার বড়া যোগ করবার পর মাত্র মিনিট 2-3 অপেক্ষা। ভালো করে রান্নাটি মিশিয়ে নিয়ে আঁচ বন্ধ করুন এবং কলার বড়ায় এই দুধ যেন শুষে দেয় সেইটুকু সময় দিন। তারপরেই প্রস্তুত এই অনবদ্য সুন্দর ভোগের নৈবেদ্য, কলার বড়ার পরমান্ন। শ্রী ভারতচন্দ্র রায়গুণাকরের স্মৃতিচিহ্ন লেপিত এই কলার বড়ার পরমান্ন আজকে আমার হাতে। সত্যি সম্মানিত লাগছে, আপ্লুত লাগছে। যার সৌজন্যে পেলাম সে অদিতি চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর পালা। অনেক ধন্যবাদ। এটা আমার প্রাপ্তি যে আমার পারিবারিক ঐতিহ্যের একটা রান্না, সেটা আমি সবার মাঝে ছড়িয়ে দিতে পারলাম আপনার মাধ্যমে। নমস্কার।